লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমরা আজকে আরও একটি ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম রাফসান আহমেদ রনি। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জের কোনো একটা জায়গায় আমার গ্রাম। আমি এই ঘটনাটি পাঠাচ্ছি, সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি শ্মশান কেন্দ্রীয়। ঘটনাটি আজ থেকে 2 বছর আগের। আমি তখন ক্লাস 10-এ পড়ি। প্রতিদিনের মতোই আমি সকালের খাওয়া দাওয়া শেষ করে স্কুলের জন্য রওনা দিই। সেদিনকার মতন স্কুল শেষ করে বাসার জন্য বের হই। বলে রাখা ভালো, আমি প্রতিদিন স্কুল থেকে আসার সময় একটা দোকানে বসি। সেদিনও বসি এবং বসে থাকতে হঠাৎ আকাশ এসে আমাকে বলল, রনি কি করছিস? আমি বললাম, এই তো বসে আছি, বাসায় যাব। আকাশ বলল, আচ্ছা ঠিক আছে চল, আমিও বাসায় যাব। তাই বলে দুজনে একসাথে উঠলাম। উঠে দোকানের বিল পরিশোধ করে বাসায় যাবার জন্য হাঁটতে শুরু করি। আমি আর আকাশ গল্প করতে করতে বাসার কাছে এসে যে যার বাসায় চলে যাই। আমি বললাম, আকাশ তুই বাসায় যা। আকাশ ঠিক আছে বলল। হঠাৎ আকাশ বলল, রাতে ব্রিজের উপরে দেখা করিস। আমাদের গ্রামের সাথে একটা নদী, নদীটির নাম ভাঙা নদী। আমাদের গ্রামেই আছে ছোট্ট একটা বাজার। সেই বাজারেই ছোট থেকে বড় হয়েছি। বাজারের ওপর 2টা বড় বড় তেঁতুল গাছ আছে, আর তেঁতুল গাছের পাশেই সেই ব্রিজ থেকে একটু দূরে সেই পরিত্যক্ত শ্মশান। যাই হোক, আকাশ এটা বলে বাসায় চলে যায়। আমিও চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। আমার ঘুম ভাঙলো আম্মুর ডাকে। আম্মু বলল, কিরে উঠবি না? দেখ রাত হয়ে গিয়েছে। আমি তাই শুনে দ্রুত উঠে পড়লাম। ফ্রেশ হয়ে খেতে আসলাম। খাওয়া দাওয়া শেষ করেই চলে গেলাম বাজারে। আমার বাসাটা বাজারের পাশেই। বাজারে গিয়ে একটা সিগারেট কিনে সেই ব্রিজের ওপারে চলে আসলাম। এসে সিগারেটটি খেতে খেতে আকাশকে একটা ফোন করলাম। কিরে তুই কই? বাজারে আছি, তুই বস, আমি আসছি। এই বলে 2 মিনিটের মধ্যে আকাশ চলে আসলো। আকাশ এসে বলল, রনি চল, আজকে একটু মামাদের বাসায় যাব। আমি বললাম, আমাকে আগে বলবি না? আকাশ বলল, আগে বললে তুই আসতিস, তোকে এই জন্যই বলি নাই। আচ্ছা যাব, কিন্তু আসতে কতক্ষণ লাগবে? আকাশ বলল, 2 ঘন্টা মতন। তখন বাজে ঘড়িতে 8টা। তাই যেই ভাবা সেই কাজ। আকাশের মামার বাসায় রওনা হলাম 15 মিনিটের মধ্যেই। ওর মামার বাসায় চলে গেলাম। আকাশ কলিং বেল দিল। কিছুক্ষণের মধ্যেই আকাশের মামাতো বোন বের হয়ে আসলো। সে আকাশকে দেখে মুচি একটা হাসি দিল। ইতিমধ্যেই আমরা বাসায় প্রবেশ করলাম। বাসায় ঢুকে আকাশের মামা মামিকে আমরা সালাম দিলাম। সালামের উত্তরও নিল তারা। কিছুক্ষণ পরে আমি বের হয়ে বারান্দায় বসে গান শুনছি। কেন জানি ভেতরে ভালো লাগছিল না। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। কখন যে রাত 1টা বেজে গেছে জানি না। হঠাৎ আকাশ এসে আমাকে ডাকছে আর বলছে, রনি ওঠ, বাসায় যেতে হবে। আমি আমার ফোনের আলোটা অন করি এবং দেখি রাত 1:15। আমি বললাম, এখন আমাকে ডাকতে এসেছিস? বাসায় কি ভাবছে সবাই? হঠাৎ রেগে গেলাম। গান শুনতে শুনতে কেন ঘুমিয়ে গেলাম আমি? তুই ঘুমিয়েছিলি তাই তো ডাকি নাই, চল বাসায় যেতে হবে। তাই বলে আমরা দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। এর মধ্যে দেখি আম্মু অসংখ্যবার ফোন করেছে। আমার ফোনটি সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। বাসায় গেলে কি হবে তাই ভাবছি। নদীর কাছে চলে এসেছি। হঠাৎ আকাশ বলল, রনি চল, নদী পার হয়ে মাঠের ভেতর দিয়ে যাই, তাহলে একদম তোর বাসার পাশে গিয়ে উঠবো। আমি বললাম বলেই আমরা নদী পার হয়ে সেই শ্মশানের সীমানায় গিয়ে উঠলাম। আমি আগে আগে, আকাশ পেছনে পেছনে। কেউ কোনো কথা বলছি না, শুধু হেঁটেই চলেছি। শ্মশানের মাঝে বের হয়ে এসে আমি খেয়াল করি আমার পিছনে আকাশ আছে, কিন্তু তার কোনো রকমের সারা শব্দ নেই। আমি থেমে গেলাম। পিছনে ঘুরে যেটা দেখি, দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পেছনের দৃশ্য দেখে আমি প্রায় পাগল হয়ে যাই। আমি দেখি আমার পেছনে শুধুই ফাঁকা মাঠ, চাঁদের আলো দেখা যাচ্ছে এবং কেউ নেই চারিদিকে। ঝিঝি পোকার ডাক আমার কানে আসছে। আমি ঘেমে ভিজে ভয়ে একাকার হয়ে গেছি। এটাই আমার জীবনের হয়তো শেষ রাত। তখন আমি যত দোয়া দুরুদ জানতাম জোরে জোরে পড়তে শুরু করলাম। কিছুটা স্বস্তি অনুভব করলাম।
আস্তে আস্তে পেছনে ঘুরে যেই না হাঁটতে শুরু করেছি, ঠিক তখনই পেছন থেকে একটা আস্তে আস্তে আওয়াজ ভেসে আসলো। আওয়াজটি ছিল এমন, কি ভেবেছিস বেঁচে যাবি? তাই বলে একটি ভয়ানক হাসি শুনতে পেলাম। আজকেই তোর শেষ দিন, আজকেই মরবি। আওয়াজটি হাওয়ায় মিলিয়ে গেল। আমি কিছু না ভেবেই সেখান থেকে আল্লাহর নাম নিয়ে দৌড় দিলাম। আমি ফাঁকা একটা মাঠের মধ্যে চলে গেলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কিছুটার সাথে ধাক্কা খেয়ে আমি ধান ক্ষেতের মধ্যে পড়ে গেলাম। কিছুটা ব্যথা পেলাম এবং সেইভাবেই পড়ে আছি। হঠাৎ আমার মনে হলো যে আমি কিছু একটা জিনিসের ওপরে পড়ে আছি। আমি ফোন খুঁজছি যে দেখব আমার চারপাশে কি হচ্ছে। মাটি ভর্তি একটা জায়গা। আমি খেয়াল করলাম আমার পাশেই ফোনটি পড়ে আছে। আমি ফোনটা উঠাতে পারছি না, কষ্ট হচ্ছে। ফোনটি নিয়ে আমি নিচে থাকা বস্তাটির দিকে তাকালাম এবং লাইট মারলাম। রক্তের মতো কি যেন লেগে আছে। আমি বস্তাটি সরাতেই যেটা দেখি সেটা দেখে আমার হার্ট অ্যাটাকের মতন হয়ে যায়। আমি দেখি সেই বস্তার নিচেই একটা লাশ, আর সেই লাশটি আর কিছু নয়, আমার নিজের লাশ। এবং লাশটি আমার দিকেই হাসি হাসি মুখে তাকিয়ে আছে। এটা দেখে আমি এক লাফ দিয়ে উঠে পড়ি আর আবারও দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে আমি সেই শ্মশানে চলে আসি এবং আমি লক্ষ্য করি আমার হাতের ফোনটি আমার হাতে নেই। আমি আর সহ্য করতে পারছিলাম না। এইভাবে অনেকটা সময় কেটে যায়। হঠাৎ আমার কানে দূর থেকে মসজিদের আজান ভেসে আসে এবং আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে আমি আমার বাসায় নিজেকে আবিষ্কার করি। পাশে আম্মু এবং অনেক মানুষ। আম্মুকে জড়িয়ে ধরে আমি কান্না করতে থাকি। আমি বলি, আমি এখানে কিভাবে আসলাম? আমার পাশের লোকটি বলল, আমরা যখন ভোরে নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম তখন তুমি একপাশে অজ্ঞান হয়ে পড়েছিলে। তোমাকে ধরাধরি করে আমরা নিয়ে আসি, বাজারে নিয়ে আসি এবং বাজারে এসে তোমার বাসায় খবর পাঠাই। তারপর সবাই মিলে তোমাকে বাসায় নিয়ে আসি। এরপর আমি সবাইকে রাতের সব কিছু খুলে বলি। তখন আম্মু কান্না করে দিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা বড় কবিরাজের খোঁজ মেলে। সেই কবিরাজ আমার সাথে যোগাযোগ করে এবং সব ঘটনা কবিরাজকে জানানোর পরে আবার সে আমাকে বলে যে আগামীকাল রাতে আমি আসব এবং আসন করব। কবিরাজ আসন করেন যথারীতি সময়ে। আমাকে সেই আসনের মাঝে একটা গোল বৃত্তের মাঝখানে বসানো হয়। আসন করার পরে কবিরাজ জানান যে আকাশের মামাতো বোন নাকি আকাশে খুব পছন্দ করেছিল, কিন্তু বারবার না বলার কারণে সবাই মিলে এটা করে। যেহেতু ওদের একমাত্র মেয়ে, অপমান সহ্য করতে না পেরে তারা কালো জাদুর আশ্রয় নেয় এবং কালো জাদুর চালান দেয়। আকাশ ওই দিন আমাকে অত রাত অবধি ওখানে রাখে যেন সে বাসায় আবার রাতবেলা ফিরে আসতে পারে। আমি রাজি হই। তারপর নদী পার হয়ে সে পেছন দিকে চলতে থাকে। এখন একটাই প্রশ্ন, আমি বেঁচে গেলাম কি করে? আর একটু শুনতে থাকুন, বুঝতে পারবেন। ওদের ইচ্ছা ছিল আমাকে যেন খুব ভয় দেখিয়ে মারা হয়। ওদের অপমানের জ্বালা মিটবে না। একটু শুনতে থাকুন, বুঝতে পারবেন। ওদের ইচ্ছে ছিল আমাকে যেন খুব ভয় দেখিয়ে মারা না হয়। ওদের অপমানের জ্বালা মিটবে না। আমি কি লিখেছি আমি বুঝতে পারছি না। আমাকে যেন খুব ভয় দেখিয়ে মারা হয় তাতে, এবং তাদের অপমানের জ্বালা তারা মিটাতে চায়। এভাবেই ওদের দিকে এভাবেই এদিক ওদিক ভয় দেখিয়ে বেরিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ফজরের আজান দেওয়াতে তারা আর কিছু করতে পারেনি। আমার জীবন বিপদমুক্ত। তারপর আমরা ওখান থেকে আমার নানুর বাসায় চলে যাই। আব্বু যেহেতু বাইরে থাকতেন তাই ভয় পেয়ে আমাকে নিয়ে নানুর বাসায় চলে আসে। ধন্যবাদ রাসেল ভাই। আমি আপনার ঘটনাটা পুরোপুরি বুঝিনি। যাই হোক, আকাশের কি হলো? আকাশের উপরে কালো জাদু করা হয়েছিল, কিন্তু ওই দিন হঠাৎ করে আকাশ আপনার পেছন থেকে কোথায় হারিয়ে গেল সেটা এখনও অপরিষ্কার। যাই হোক, আমার মনে হয় যে তাহলে আপনি একটু ক্লিয়ার করতে পারলে ক্লিয়ার করবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে শুনছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই সানডে স্পেশাল এপিসোডে আপনাদের অংশগ্রহণের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।